জয়গুরু বন্ধুরা, যারা অলসতা থেকে কিছুতেই বের হয়ে আসতে পারতেছেন না, কিভাবে এই অলসতা দূর করবেন বা অলসতা থেকে কিভাবে বের হয়ে আসা যায়, কিভাবে বিষণ্ণতা কাটানো যায়, কিভাবে হতাশা থেকে নিজেকে বের করে নিয়ে আসা যায়, আজকের ভিডিওতে সেই সম্পর্কে আলোচনা করব। না, কোনো টিপস আপনাদের আমি দেব না। ওই যে 5টি টিপস দিলাম, 10টি টিপস দিলাম, এই টিপস মেনে চলুন, কালকেই দেখবেন সব সমস্যার সমাধান হয়ে গেছে। না না না, ওই রকম টিপস দেওয়ার জন্য আমি আসিনি। আমি এসেছি গল্প করার জন্য। যদি ভালো লাগে গল্প শুনতে থাকুন। অনেক ভিডিও তো দেখেন, এই যে 5টি টিপস, 10টি টিপস, অমুক তমুক অনেক ভিডিও তো আপনারা দেখেন। কাজে লাগাইতে পারতেছেন না, তারা তো সুন্দর সুন্দর কথা বলে। হ্যাঁ, বিভিন্ন মোটিভেশনাল যে ভিডিওগুলো আছে, আমি তাদের ভিডিও মাঝে মধ্যে দেখি বা তাদের কথা শুনি। অনেক সুন্দর করে কথা বলে, অনেক সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু ভেতরে কি লাগে? ভেতরে কি ওই রকম জেদ তৈরি হয়? ভালো করে খেয়াল করে দেখেন, ওই রকম জেদ তৈরি হয় না। তারা অনেক সুন্দর কথা বলে, কিন্তু দাদা ভাই, আমি তো সুন্দর কথা বলতে পারি না। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা ভালো করে খেয়াল করে দেখবেন, আমার কথাগুলো হয় খোঁচানো খোঁচানো কথা, এমন কথা হয়, এমন কথা বলি। হ্যাঁ, আমিও চাই রাগানোর জন্য না, আমি চাই ভেতরে যেন জেদ তৈরি হয়, জেদ। এরকমভাবে কথা বলার চেষ্টা করি। পাগল ছাগল অনেক কিছুই ভিডিওতে বলি। আমি চাই আপনাদের মধ্যে যেন একটা জেদ তৈরি হয়। আমিও চাইলে পরে ওই রকম সুন্দরভাবে কথা বলতে পারি। আপনারা এটা করবেন না, ওটা করবেন না, এই পথে চলে আসুন, ওই পথে চলে আসুন, একেবারে ইনিয়ে বিনিয়ে ভালোবাসা দিয়ে যে কথাগুলো বলতে হয়, আমিও পারি চাইলে পরে ওই রকম সুন্দরভাবে কথা বলতে। ওই রকম সুন্দরভাবে কথা বললে কাজ হবে না। কারণ আমি যে ভিডিওগুলো করি, যে বিষয়গুলো নিয়ে ভিডিও করি, সেগুলো হলো মানসিক রোগের ভিডিও। যারা মানসিক রোগী, বিশেষ করে আইবিএসের রোগী, হস্তমৈথুনের রোগী, অতিরিক্ত স্বপ্নদোষের রোগী, প্রস্রাবের সাথে ধাতু যায় সেই রোগী, দ্রুত বীর্যপাতের রোগী, তারা তো মানসিক রোগী। এই রকম মানসিক রোগীদের যদি ভালোবাসা দিয়ে ইনিয়ে বিনিয়ে কথা বলি, কোনো লাভ হবে না। এদেরকে হইল কথার মাধ্যমে পিটাইতে হবে, তাহলে যদি এরা বের হয়। কারণ এরা হলো অতিরিক্ত বুঝের পাগল। একটি কথা আছে না, জেগে ঘুমায় তাকে তো আর জাগানো যায় না। এরা হলো জেগে ঘুমায়, সেই জন্য এদের জাগানোর জন্য কথা দিয়ে পিটাইতে হবে। তাহলেই যদি এরা অন্তত একটু জেগে ওঠে, সেই চেষ্টা করি। ভালোবাসা দিয়ে এই রকম রোগীদের কাজ হবে না। পাগলদের কখনো ওই আন্তরিকতা ভালোবাসা দিয়ে বসে আনা যাবে? ভালোবাসা দিতে হয় কোন পাগলদের? যারা ওই রকম পাগল, অর্থাৎ যারা ল্যাংটো হয়ে রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করে, যাদের কোনো হিতাহিত জ্ঞান থাকে না, তাদেরকে ভালোবাসা দিতে হয়, তাদেরকে আন্তরিকতার সাথে কথা বলতে হয়, মাথায় হাত বুলিয়ে দিতে হয়। কারণ তারা ভালোবাসার কাঙ্গাল, তারা কিছুই বোঝে না, তাদের নিজের সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। আর এই যে আপনারা যারা আছেন, এই যে ভদ্র গোছের পাগল, এরা তো সবই বোঝেন। এমন না যে এরা কিছু বোঝেন না, এরা অতিরিক্ত বোঝেন। মানে জ্ঞান এদের চুয়াই চুয়াই পড়ে, মাথা থেকে জ্ঞান নিচের দিকে চুয়াই চুয়াই পড়ে। এরা এত জ্ঞানী। এই জ্ঞানীদের বোঝানো খুব কষ্ট। এই জ্ঞানীদের ভালোবাসা দিয়ে বোঝানো যাবে না। এই জ্ঞানীদের সাইজ করে দিতে হবে কথা দিয়ে, তাহলেই এই জ্ঞানীরা সুস্থ হয়ে যাবে। একটি বাস্তব ঘটনা আপনাদের কাছে শেয়ার করি। এই যে অলস রোগী, তাদের লক্ষণগুলো কি, তাদের বৈশিষ্ট্যগুলো কি, একটু মিলিয়ে নেবেন আপনাদের সাথে, যেগুলো ঠিক আছে কিনা। আমি যে বিল্ডিংয়ে থাকি, অর্থাৎ আমি যে বাসায় থাকি, তার দ্বিতীয় তলায় এক বাসায় একটা ফ্যামিলি থাকে, সুন্দর সিমসাম একটা ফ্যামিলি। সেই ফ্যামিলির একমাত্র সন্তান, অর্থাৎ একটি ছেলে, এমএ পাশ করে বসে আছে, 3 বছর হলো। চাকরি বাকরি কোনো কিছু করতেছে না। চাকরি বাকরি করতেছে নাকি, সে অজুহাত দেখায় চাকরি নাকি সে পাইতেছে না। আরেকটা সমস্যা হলো, সে ইন্টারভিউ বোর্ডে গিয়ে কোনো কিছু বলতে পারে না। তার আগে নাকি বুক তার ধরফর ধরফর করে কাঁপে এবং সে ঘামতে থাকে। এটা নাকি তার বড় ধরনের সমস্যা। আচ্ছা, ঠিক আছে,
ওই ছেলেটার বাবা আছে নিখাত একজন ভদ্রলোক, ভালো একটা চাকরি করে। তো সেই ছেলেটার কিছু লক্ষণ আপনাদের আমি বলি। আমি যখন সিঁড়ি দিয়ে নামি, অর্থাৎ 3 তলা থেকে, আমার বাসা থেকে যখন আমি সিঁড়ি দিয়ে নামি, সিঁড়ির কোনায় ওদের বাসাটা। তো সিঁড়ির কোনায় একটা সুন্দর চেয়ার আছে, সেই চেয়ারে বসে আমি যখন সকালবেলা এক্সারসাইজ করার জন্য যাই ভোরবেলা, তখনও দেখি মোবাইল হাতে নিয়ে এই যে এরকম মোটিভেশনাল ভিডিও দেখতেছে। আবার যখন আমি ফিরে আসি, অর্থাৎ ব্যায়াম ট্যাম করে বাজার টাজার করে যখন আমি ফিরে আসি বাসায়, তখনও দেখি সে মোবাইল নিয়ে বসে আছে এবং ওই রকম মোটিভেশনাল ভিডিও দেখতেছে। তো সেই ছেলেটার সাথে আমার খুব বেশি কথা হয় না, ওর বাবার সাথে আমার খুব ভালো সম্পর্ক। তার মানে ওই ছেলেটা আমাকে একটু ভয় পায় আর কি, কথা খুব বেশি বলে না, বা বলতে আসলে আমি ব্যাপারটা খেয়াল করছি ওর কথা মুখে আটকে যায়। এটা নার্ভাসনেস থেকে হয় সেটা আমি জানি, কিন্তু আমি কখনো কোনো কিছু বলিনি। আমি কিন্তু সচরাচর খুব বেশি মানুষকে জ্ঞান দেই না, যে একজন মানুষ সামনে পাবো তাকে আমি জ্ঞান দিয়ে দেবো না, ওই রকম না। কিন্তু ভিডিওতে জ্ঞান দেই, কিন্তু ভিডিওর বাহিরে আমাকে একটা বোমা মারলেও আমার পেটের মধ্য থেকে একটা কথা বের হবে না। খুব রিজার্ভ টাইপের আমি। মাঝে মধ্যে ওই ছেলে আমাকে বলে যে আঙ্কেল ওই ব্যবসাটা আমি করতে চাচ্ছি, আমি কোনো চাকরি কোনো কিছু করতে চাচ্ছি না, ওই ব্যবসাটা করতে চাচ্ছি, কেমন হয়? আমি খুব বেশি কথা বলি না, আমি শুধু বলি যে ভালো হয়, বাস এইটুকু অ্যান্সার। ইয়েস নোর মধ্যে আমার অ্যান্সার থাকে, কারণ ওর সাথে বেশি পেঁচানো যাবে না। সমস্যা তো মানসিক সমস্যা, সেই জন্য বেশি পেঁচানো যাবে না। আমি চাই তাড়াতাড়ি যেন ও আমার কাছ থেকে বিদায় নেয়, এটা আমি চাই। কয়েকদিন আগে আসছে আমার বাসায়, সে সুপারির ব্যবসা করবে, আমার কাছে জানার জন্য কেমন হয়। আমি আর হাসি থামিয়ে রাখতে পারতেছিলাম না। ভালো, সুপারি ব্যবসা যারা করে তারা কি খারাপ? তারা ভালো, তারাও অনেক টাকা ইনকাম করে। কিন্তু আমি ওরে আর কোনো কিছু বলতে পারতেছিলাম না, কারণ আমি জানি ওরে যতই বলি আর যতই জ্ঞান দেই, এই চিন্তা ভাবনা করা পর্যন্তই সার, আর কোনো কিছু হবে না। ওই সুপারি ব্যবসাটা মাথায় ঢুকছে, ওটা কিন্তু করবে না, মানে ওই যে আবার আরেকটা ওর মাথায় ঢুকে যাবে, মানে আরেকটা ব্যবসার চিন্তা ওর মাথায় ঢুকে যাবে, মানে সারাক্ষণ ব্যবসার চিন্তা, সারাক্ষণ কোটি কোটি টাকার মালিক হবে এই চিন্তায় বসে আছে সে, স্বপ্ন দেখতেই আছে আর দেখতেই আছে। তো গত পরশুদিন ওই ছেলে সকালবেলা আমি যখন হেঁটে আসছি, অর্থাৎ আমি যখন এক্সারসাইজ করে বাসায় আসছি, ঠিক আমার পিছনেই বাসায় আসছে। বাসায় এসে আমাকে বলতেছে আঙ্কেল আপনার বাইকের চাবিটা একটু দেবেন। আমি বললাম কেন বাবা, তুমি কোথায় যাইবা? পরে বলতেছে আঙ্কেল আমি একটু মার্কেটে যাব। আমি বললাম ভালো, কিসের জন্য মার্কেটে যাইবা, কোনো শপিং আছে নাকি? পরে বললো যে হ্যাঁ আঙ্কেল, আমি আবার নতুন করে ব্যায়াম ট্যাম শুরু করতে চাচ্ছি, তো সেই জন্য কিছু জিনিসপত্র কেনার আছে, সেই জন্য আমি মার্কেটে যাব। আপনি যদি বাইকের চাবিটা একটু দিতেন আমার একটু ভালো হতো। আমি আর কোনো কথা না বলে আমার ট্রাউজারের পকেটেই বাইকের চাবি, অর্থাৎ মোটরসাইকেলের চাবি ছিল, ওরে আমি দিয়ে দিলাম যে যাও বাবা বিদায় হও। 3টার দিকে এসে আমাকে চাবি দিয়ে গেল। আমি জিজ্ঞেসও করলাম না যে তুমি কি কিনছো না কিনছো, আমি কোনো কিছু জিজ্ঞেস করলাম না। তো ও বের হওয়ার সময় দরজার কাছে এসে আবার একটু দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে আমাকে বলতেছে, মানে সামনে বলার সাহস পাইনি, কিন্তু দূরে এসে আমাকে বলতেছে আঙ্কেল বিকেলের দিকে একটু ছাদে যায়েন, ছাদে আমি কিছু জিনিসপত্র এনে রাখছি এই ব্যায়াম করার জন্য, আপনি একটু গিয়ে দেখাইছেন তো আঙ্কেল কেমন হলো। আমি বললাম আচ্ছা ঠিক আছে বাবা আমি যাব। ওদিন কিন্তু আমি আর ছাদে যাইনি। তো পরের দিন সকালবেলা আমি যাব এক্সারসাইজ করার জন্য, অর্থাৎ আমি পার্কে যাব। তো ভাবলাম যে দেখি তো ছাদে কেউ কিছু করতেছে কিনা, মানে আমার একটু আগ্রহ বাড়ছে, দেখি তো ছাদেও কিছু করতেছে কিনা। গিয়ে দেখি ছাদের মধ্যে ডাম্বেল টাম্বেল সব সহ অনেক কিছু আছে। মিনিমাম 40,000 টাকার মতো খরচ করছে, মানে যে জিনিসগুলো কিনছে ভালো, খুবই ভালো। আচ্ছা আমি চলে গেলাম পার্কে, ব্যায়াম ট্যাম করে আসলাম। আসার পরে আমি ভাবলাম যে দেখি তো ও ছাদে কিছু করতেছে কিনা বা কিছু করছে কিনা। তো ছাদে গেছি, গিয়ে দেখি ওগুলো ওভাবেই পড়ে আসছে, কেউ নেই। তো আমি ওখান থেকে নামার সময় দারোয়ানরে দেখলাম ফুল গাছে পানি দিতেছে। তো আমি দারোয়ানরে জিজ্ঞেস করলাম ওই ছেলের নাম বলে যে ও কি ছাদে আসছিল, ব্যায়াম ট্যাম করছে নাকি? পরে আমাকে বলতেছে কি বলেন স্যার, কিসের ব্যায়াম করবে? মানে দারোয়ানও ওর সম্পর্কে জানে। বলতেছে কি বলেন স্যার, কিসের ব্যায়াম করবে? এই যে বাপের টাকা পয়সা খরচ করে রাইখে দিছে, আর কোনো খবর নাই। আমি দেখি নাই তো স্যার আজকে সকালে আসতে, কালকে দুপুরের দিকে দেখছিলাম এগুলো সে
বিছাই টিছাই রাইখে গেছে, আর আমি দেখি নেই। আচ্ছা ঠিক আছে, তো আমি আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে গোসল টোসল করে আমার আবার রোগীর কাউন্সিলিং আছে, তো আমি কাউন্সিলিং করানোর জন্য বসবো। ঠিক ওই সময় ওই ভদ্রলোক মানে ওই ছেলেটার বাবা আমার কাছে আসছে, এসে বলতেছে, দাদা একটু কি সময় হবে আপনার, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি বললাম হ্যাঁ কোনো সমস্যা নেই। যে রোগীর কাউন্সিলিং তাকে আমি 20 মিনিট ওভার করে দিলাম, তাকে বললাম 20 মিনিট পরে কল করার জন্য। ওই লোক কথা বলা শুরু করলেন, মানে গতকালকে যে টাকাটা নিয়ে খরচ করছে, মানে 45,000 টাকা ওনার কাছ থেকে নিয়ে গেছে। 45,000 টাকা বেচারার একটা জমানো টাকা ছিল, সেই টাকাটা নিয়ে গেছে, নিয়ে গিয়ে এই কাজ করে আসছে। তো সেই ভদ্রলোক তার কষ্টের কথাগুলো আমার কাছে বললো, যে আমাকে বললো যে দাদা কি করব, আপনি আমাকে একটু উপদেশ দেন দাদা, যে আমি কি করব ওকে নিয়ে। কথাই তো শুনতেছে না, সারা দিন শুধু বসে বসে মোবাইল দেখে আর পরিকল্পনা করে, এটা করব ওটা করব। আমাকেও সারা দিন বিরক্ত করে দাদা, আমার কাছে এসে শুধু পরামর্শ চায়। লজ্জার কথা আপনাকে আমি কি বলবো, গতকাল সকালে আমাকে বলতেছে যে সে পানির ব্যবসা করবে, তখন আমি হেসে দিচ্ছি। আমি বললাম যে গত পরশু দিনও তো সুপারির ব্যবসা করবে আমার কাছে বলছিল। পরে সেই লোকটা লজ্জা পাইছে, মাথা নিচু করে আছে। তা আমি বললাম যে ভাই মনে কষ্ট নিন না, একটা মাত্র সন্তান তো, কি আর করবেন বলেন, দেখেন ও কি করে। পরে বলতেছে এর কি কোনো সমাধান নাই। আমি বললাম যে এর সমাধান আছে, কিন্তু আপনি তো পারবেন না। পরে বলতেছে আপনি বলেন না আমাকে, দেখি পারে কি না। আমি বললাম আপনি তো বাবা, কারণ আমিও তো বাবা, আমিও তো জানি পারবেন না আপনি। আমি বললাম আপনি কি পারবেন ওরে বাসা থেকে বের করে দেওয়ার জন্য? তাহলে ও শুধু সুস্থ হয়ে যাবে, তা না হলে সুস্থ হবে না। সেই জন্য একমাত্র উপায় হলো ওরে এমনভাবে টর্চার করেন, একটু কঠিন হন আপনি, একটু গালাগালি করেন, ও যেন জেদ করে বাসা থেকে বের হয়ে যায়। আপনি একদিন ওরে কড়াভাবে রাগারাগি করেন। পরে বলতেছে যে কড়াভাবে তো রাগারাগি এর আগেও করছি, একটু গাধা টাইপের তো, শুনে না তো, বা লজ্জা শরম তো ওর খুব কম আছে। আমি বললাম যে এক কাজ করেন না, এমনভাবে আঘাত দিয়ে কথা বলেন ও যেন বাসায় না থাকতে পারে, ওরে বাসা থেকে বের করে দেন। পরে বলতেছে দাদা এবারের কথাটা আমি মানব, আমি বুঝতে পারছি আমাকে আর একটু কঠিন হতে হবে, দেখি ওরে বাসা থেকে বের করে দিয়ে দেখি কি করে ও। আমি বললাম দেখেন, বের করে দিয়ে দেখেন, অসুস্থ হয়ে যাবে। পেটে যখন ভাত থাকবে না, জায়গায় জায়গায় ঘুরবে, তখন আর ওর মাথায় এরকম বিভিন্ন চিন্তা আসবে না, তখন যা পাবে ও তাই করবে। একটা কাজ করবে তখনও করবে, আপনি বিশ্বাস রাখেন ওর ওপরে, একটা কাজ করবে। পরে বলতেছে আমি তাই করব। বেচারা চোখ দিয়ে তখন অঝরে পানি পড়তেছিল, আমি দেখতেছিলাম। তখন আমারও খুব খারাপ লাগতেছিল, খুব খারাপ লাগতেছিল। এই ঘটনাটা কেন আপনাদের কাছে শেয়ার করলাম? আপনাদের হয় না এগুলো? আপনারা করতেছেন না এরকম? এই যে বিভিন্ন অজুহাত দেখাইতেছেন, অমুক জায়গায় যাওয়া যাবে না, তমুক জায়গায় যাওয়া যাবে না, অমুক জায়গায় গেলে বুক ধরফর করে, অমুক জায়গায় গেলে ভয় লাগে, কথা বলতে পারি না, অমুক না তমুক না, এরকম আপনারা করতেছেন না? আর সারাদিন এরকম ভিডিও দেখতেছেন না? সারাদিন মোটিভেশনাল ভিডিও, মনে মনে ভাবতেছেন না কালকে সকালবেলায় আমি এই করব, সেই করব, এটা করব, সেটা করব, করতেছেন? করতে পারতেছেন? পারতেছেন না। শুধুমাত্র সময়টার অপচয় করতেছেন, জীবনটাকে শেষ করে দিতেছেন, সময়টার অপচয় হয়ে যাচ্ছে, আর কোনো কিছু পারতেছেন না। পারবেন। যে উপদেশটা আমি দিছি যদি ওই রকম প্যাসে পড়ে যান, তখন সব কিছু পারবেন। এরকম ভিডিও দেখে সারা জীবন আপনি এখান থেকে বের হইতে পারবেন না। অলসতা, বিষণ্ণতা, মৃত্যু, ভয়, দুশ্চিন্তা, এগুলো থেকে আপনি কখনোই মুক্ত হইতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত না আপনি কাজে ব্যস্ত হবেন।